নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। আজ চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের 107তম জন্মদিন। সেই উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানাতে আজকে আমার এই ভিডিও। বিশিষ্ট বিদগ্ধ চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন নিউ থিয়েটার্স এর শেষ গৌরবদীপ্ত প্রতিনিধি। 2016 সালের 10ই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবু মনে হয় এই তো সেদিন, তাও 10 বছর হয়ে গেল। তাই আমরা আজও এক অদ্ভুত স্মৃতি মেদুরতায় আক্রান্ত। হাতিমার্কা নিউ থিয়েটার্স বাঙালিকে আজও নস্টালজিয়ায় আক্রান্ত করে। সেই নিউ থিয়েটার্স এর গৌরবদীপ্ত প্রতিনিধি চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মোট 26টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ও 3টি টেলিফিল্ম ও একটি ধারাবাহিক নির্মাণ করেন। অরবিন্দ মুখোপাধ্যায় প্রথম চিত্ররূপময় আলেখ্য নির্মাণ করেন, এটি তার প্রথম ছবি, সেটা কিছুক্ষণের মধ্য দিয়ে। কিছুক্ষণ বনফুলের কাহিনী অবলম্বনে নির্মিত। ছবিটি একটি রেল স্টেশনের কয়েক ঘন্টার গল্প। এই ছবিতে বাস্তববাদী প্রতিরূপায়নের একটা মজা আছে। আবার এখানে সিনেমার সময় অর্থাৎ রিল টাইম ও বাস্তব সময় অর্থাৎ রিয়েল টাইমকে মিলিয়ে দেওয়ার একটা দুর্মর প্রচেষ্টাও আছে। অনেকটা যেমন পরবর্তীকালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিতে ছিল। রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এই ছবি, কিন্তু অর্থাভাবে পাঠানোই গেল না, সে এক অন্য গল্প। ছবিটি যদি রাষ্ট্রপতি পুরস্কার পেত, তাহলে হয়তো পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জীবন অন্যভাবে মূল্যায়ন করা হতো। কিন্তু আত্মপ্রকাশেই অরবিন্দ বাবু যে শুধু দর্শকবৃন্দ ও বিদগ্ধ সমাজের মধ্যে একটা সদর্থক প্রভাব রাখতে সমর্থ হয়েছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। তাছাড়া এই ছবিতে, মানে কিছুক্ষণ ছবিতে, ছোট গল্পের অলৌকিক মুহূর্তের উদ্ভাস আমাদের একই সঙ্গে বিস্মিত ও আপ্লুত করে বলা যায়। ছবিটি সম্পর্কে পরিচালকের নিজের মূল্যায়ন, তার ছবি জীবনযাপনের মতোই অত্যন্ত সহজ সরল ও একই সঙ্গে একটা গভীর জীবনবোধ ও দার্শনিক সত্যকে উন্মোচিত করে। সেই দার্শনিক সত্য আসলে যেটা, তা হলো জীবন আসলে কতগুলি খণ্ড খণ্ড মুহূর্তের যোগফল। পরিচালকের নিজের বক্তব্য এই ছবিটি সম্পর্কে বেশ ঋজু ও ইতিবাচক। তিনি বলেন, কিছুক্ষণই আমার প্রথম ছবি এবং কিছুক্ষণই আমার বেস্ট ছবি। এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, চেয়েছিলেন এই ছবির রিমেক করতে। প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের আত্মপ্রকাশ হয় এই ছবিতে। মুখ্য চরিত্রে ছিলেন অরুন্ধতী দেবী ও অসীম কুমার। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জীবনের উদ্ঘাটন কিন্তু বাস্তববাদী ধারাতেই হয়েছিল। আত্মপ্রকাশ এই জাগরণ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার জন্য একটি নির্দিষ্ট অধ্যায় যে রাখতে হবে, তা প্রথম ছবি দেখেই বোঝা গিয়েছিল। বনফুলের ভাই, শান্তিনিকেতনে পড়াশোনা, রবীন্দ্রনাথের সাহচর্য ইত্যাদি যে তার জীবন ও কর্মে এক গভীর প্রভাব ফেলেছিল, সে কথা না বললেও চলে। দৃশ্যের মাধ্যমে খণ্ড খণ্ড মুহূর্তের সিনেম্যাটিক উপস্থাপন আমাদের বুঝিয়ে দেয় প্রথম ছবিতেই আঙ্গিক ও বিষয় নিয়ে কতখানি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি। প্রয়াত চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের
সার্বিক মূল্যায়ন করতে গেলে একটু ইতিহাসকে ফিরে দেখতে হবে। একটা সময়, বিশেষ করে বিংশ শতাব্দীর গোড়ার দিকে, ভারতীয় বিনোদন জগতে ছিল বাঙালির একচ্ছত্র আধিপত্য, বিশেষ করে চলচ্চিত্রে। হীরালাল সেনকে ফাদার অফ বেঙ্গলি সিনেমা ধরে নিয়ে একথা বলতেই হয় যে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে যথার্থ প্রাণ পুরুষ ছিলেন একজনই, তার নাম বি.এন. সরকার। নিউ থিয়েটার্স তার অমর সৃষ্টি। গত শতাব্দীর 30-এর দশকের গোড়া থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত ছিল তার রমরমা ও আধিপত্য। কোন রকম যৌন সুরসুরি ছাড়াই পরিচ্ছন্ন গল্প, সুস্থ রুচি ও মধ্যবিত্তের মূল্যবোধকে আশ্রয় করে এই সময় নিউ থিয়েটার্সের বিভিন্ন ভাষায় তৈরি ছবিগুলি আসমুদ্র হিমাচলে ব্যবসা করেছিল। অবশেষে এলো 1947 সাল, 15ই আগস্ট, বহুকাঙ্ক্ষিত স্বাধীনতার সেই শুভক্ষণ। ভারতের শাসন ক্ষমতায় পতাকার বদল হলো। ইউনিয়ন জ্যাক নামিয়ে মাথা উঁচু করে দাঁড়ালো ত্রিবর্ণ রঞ্জিত এক নতুন পতাকা। আর সেই আবেগ ঘন মুহূর্তে খণ্ডিত মানচিত্রের মধ্যে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষ তখন হলো দুটি আলাদা দেশের বাসিন্দা। তার বিরাট প্রভাব পড়লো আমাদের চলচ্চিত্রে। দেশভাগের ফলে প্রায় 1400 সিনেমা হল ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে। সংখ্যাতত্ত্বের বিচারে সেটি প্রায় অবিভক্ত বাংলার মোট সিনেমা হলের 60% বেশি। কিন্তু স্টুডিও পাড়াগুলি থেকে গেল পশ্চিমবঙ্গে। ফলে সিনেমা তৈরি হলেও যথাযথ প্রদর্শন ও বাণিজ্যের অভাবে সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়ল। শেষ হলো হাতিমার্কা ব্যানারের গৌরবময় দিন। চলচ্চিত্র শিল্পের আর্থিক সংকটের দিনে সমস্যায় জর্জরিত ছিন্নমূল বাঙালি দর্শককে পুনরায় হলমুখী করতে চলচ্চিত্র শিল্পের আর্থিক সংকট ও চলচ্চিত্রকে ব্যবসায়িক সাফল্য দিতে যারা সক্ষম হয়েছিলেন, অজয় কর, অসিত সেন, বিজয় বসুর পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন তাদেরই একজন। বাংলা চলচ্চিত্রের লিখিত ইতিহাস যতই সত্যজিৎ মৃণাল এই ত্রিমুখী আলোচ্যটার আটকে থাকুক না কেন, পাশাপাশি অজয় কর, অসিত সেন, বিজয় বসু, অরবিন্দ মুখোপাধ্যায় না থাকলে বাংলা চলচ্চিত্রের লিখিত ইতিহাস যে অনেক বিবর্ণ হতে পারত তা বোঝাই যায়। যাই হোক, এ প্রসঙ্গে একটু অরবিন্দ বাবুর জীবনের দিকে নজর দিই। বিহারের মনিহারি গ্রামের প্রতিষ্ঠিত পাশ করা এলএমএফ ডাক্তার সত্যচরণ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুত্র অরবিন্দ বাবু অন্য আরেকটি পরিচয়, তিনি প্রখ্যাত সাহিত্যিক বনফুলের আপন সহোদর। এখন বনফুল তখন প্রতিষ্ঠিত লেখক হয়ে গেছেন। সেই প্রসঙ্গে একটি মজার কথা বলি। গুরুদেব তখন জীবিত, বনফুলও ততদিনে লেখালেখিতে বেশ নাম করেছেন। প্রথম শান্তিনিকেতনে যাওয়ার পর ভাইকে নিয়ে বনফুল গেছেন গুরুদেবকে প্রণাম করতে। গুরুদেব তখন বয়সের ভারে ভারাক্রান্ত, কানে কম শোনে। এই সময় গুরুদেবের সেক্রেটারি ছিলেন অনিল চন্দ্র। তিনি বললেন, গুরুদেব কানে কম শোনেন, তুমি একটু জোরে কথা বলবে। গুরুদেব কিশোর অরবিন্দ বললেন, তুমি বলায়ের ভাই কানাই নাকি? অরবিন্দ বাবু নিজের স্বাভাবিক সরু গলা উচ্চগ্রামে নিয়ে গিয়ে বললেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। সেই গলা শুনে হেসে ফেলে গুরুদেব বলেছিলেন, আরে এ তো বলায়ের ভাই কানাই নয়, এ তো সানাই। শান্তিনিকেতনের সঠিক শিক্ষা বিশেষ প্রভাব ফেলেছিল পরবর্তীকালে অরবিন্দ মুখোপাধ্যায়ের জীবনে। এই শান্তিনিকেতনে গুরুদেব ছাড়াও বেশ কিছু গুণী মানুষের সাহচর্য পান কিশোর অরবিন্দ। এদের মধ্যে শিক্ষক হিসেবে পেয়েছিলেন নন্দলাল বসু, রামকিঙ্কর বেদের মতো সুনামধন্য ব্যক্তিত্বদের। তেমনই আবার সতীর্থ হিসেবে পেয়েছিলেন বলরাজ সাহানি, সত্যজিৎ রায়ের মতো পরবর্তীকালে খ্যাতিমান প্রতিভাধর।
এখন এই সত্যজিৎ রায় এবং অরবিন্দ বাবু এই দুজনে মিলে একটি পত্রিকা প্রকাশ করেন শান্তিনিকেতনে। সেই পত্রিকাটির নাম একেবারে যাতা। পত্রিকাটির সম্পাদক আমি আর প্রকাশক তুমি। এখন এই পত্রিকাতে সত্যজিৎ রায় অরবিন্দ মুখোপাধ্যায়েরও কার্টুন এঁকেছিলেন, নিজেরও কার্টুন এঁকেছিলেন। সেই সময় শান্তিনিকেতনে আভা বলে একটি মেয়ে সত্যজিৎ রায়কে ভালোবেসে ফেলেছিল, তিনি তারও কার্টুন এঁকেছিলেন, যদি কুমড়ো পটাশ নাচে বলে। হ্যাঁ, কুমড়ো পটাশ এর ছবি এবং নিচে হট্টমূলার মতো সত্যজিৎ রায় ঝুলছেন, এরকম একটা। এটা অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছ থেকেই আমি শুনেছি। এখন শান্তিনিকেতনের পাঠ শেষ করে বাড়ির অন্যান্য ভাইয়ের মতো অরবিন্দ বাবুকেও ডাক্তারি পড়ার জন্য ভর্তি করা হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে। সেখানে যার নাম ছিল বাঁকুড়া মেডিকেল কলেজ। সময়টা 40-এর দশকের শুরুর দিকে। আর এখানে এসে শুধু যে ডাক্তারি পড়া চললো তাই নয়, নাটকের যে বীজ শান্তিনিকেতনে থাকার সময় তার রক্তে ঢুকে গিয়েছিল, তা পূর্ণতা পেল এই নাটকের অভিনয়। অরবিন্দ নাটক লেখা ও নাটক পরিচালনার হাতে খড়ি এখানে। ওই সময় নাটক দেখে অনেকে মনে করতেন ডাক্তার হওয়া অপেক্ষা অভিনয় জগতে গেলে উনি অনেক বেশি নাম করবেন। এরপরে রিলিজ করলো বিমল রায়ের বিখ্যাত সিনেমা উদয়ের পথে। সেই সময় অরবিন্দ বাবু মেডিকেল স্টুডেন্ট। অরবিন্দ বাবু পরীক্ষা দিতে এসেছিলেন কলকাতা মেডিকেল কলেজে। পরীক্ষা শেষে একদিন সিনেমা দেখার ইচ্ছে হলো, দেখলেন ওই সিনেমাটি। ছবিটি দেখতে দেখতে মনের ভিতরে ঝড় শুরু হয়ে গেল। চলচ্চিত্র এত বাস্তববাদী হয়। শান্তিনিকেতনের প্রমথোষ বড়ুয়া, পঙ্কজ মল্লিককে দেখে ছায়াছবির জগতের প্রতি যেন সুপ্ত টান জেগেছিল। উদয়ের পথে সেখানে একেবারে প্লাবন বই। ছবিটি দেখে অরবিন্দবাবু দুরাত ঘুমোতে পারেননি। সেদিনই ঠিক করলেন রোগী ভর্তি চেম্বার নয়, ওর জায়গা হবে রোগী ভর্তি চেম্বার নয়, ওর জায়গা হলো ভর্তি দর্শক আসনের সামনে। এরপরে তিনি যেমন সিনেমাতে অভিনয়ের জন্য জওহর রায়ের সঙ্গে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, কাজও পেয়েছেন, অভিনয় করেছেন, আবার ছোটখাটো সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। এইবারে তিনি প্রথম যে কিছুক্ষণ ছবি পরিচালনা হিসাবে তিনি নিঃসন্দেহে একটি দুঃসাহসিকতা কিন্তু শিল্পী সত্তার কাছে সন্দেহাতীতভাবে সততার পরিচয় রেখেছিলেন। মধ্যবিত্ত মানুষের জমে থাকা কয়েকটি মুহূর্তের কথা বলা ছবি এই কিছুক্ষণের মাধ্যমে। এখন পরের ছবি আহ্বান, সেটিও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, যা এক কথায় অনবদ্য একটি ছবি। এর পরের ছবিগুলো দেখলে বোঝা যাবে, কিছুক্ষণ আহ্বানের পরের ছবিগুলি দেখলে বোঝা যাবে যে সরল ন্যারেটিভ ও সেন্স অফ হিউমারে ভরপুর। প্রয়োগে কোনো মারপ্যাচ নেই, বরং চিত্রনাট্যে প্যাঁচ ও আঁচড় রাখার চেষ্টা আছে। চিত্রনাট্যগুলি কখনো দুর্বলতাহীন নয়, কিন্তু সেই দুর্বলতায় ড্রামাটিক লাইসেন্স। নাট্য কৌতূহল বা নাটকের চমকের জন্য এই ভুলগুলি রাখতেই হতো। এই সিনেমাগুলি কোনোটাই বাস্তব বা জীবন সত্যের গল্প হয়তো বলে না, নেহাতি নাটক। তাই এগুলি দেখতে গিয়ে কোথায় যুক্তির ফাঁক থেকে গেল। অতি বড় চিত্রান্বেষীও কিছু কিছু দৃশ্যে চোখের জল চেপে রেখে রাখতে পারবেন না বলে আমার মনে হয়েছে। এখন অবশ্য এই জেনারেলাইজেশনের বাইরে যে উত্তম অরবিন্দ কেমিস্ট্রিকে একটু আলাদা করে দেখতেই হবে। নায়ক উত্তম কুমারের চরিত্রাভিনেতা হয়ে ওঠা কিছুটা অরবিন্দ বাবুর হাত ধরে। নিশিবদ্ধ ছবিতে প্রথম নায়ক উত্তম কুমারকে নিয়ে কাজ করেন অরবিন্দ বাবু। উত্তম কুমারের চরিত্রটিও ওরই সৃষ্টি। অরবিন্দ বাবুর সুললিত চিত্রনাট্যের জোরেই নায়িকা পদ্মজী সাবিত্রী দেবী চলতি সংজ্ঞায় অসামাজিক হয়েও পূর্ণ নারীত্বের যোগ্যতা সম্মান নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। বক্স অফিসের অসাধারণ সাফল্যের কারণে ছবিটি হিন্দি রিমেক হয় অমর প্রেম নামে, এবং চিত্রনাট্যের জন্য অরবিন্দ বাবু ফিল্ম ফেয়ার সম্মানিত হন পুরস্কারে। পরের ছবি ধন্যী মেয়ে ও একই জুটি, এবার কমেডির সঙ্গে প্রেম ও পারিবারিক গল্পের সমন্বয়।
আবার বক্স অফিসে আলোড়ন। অবশ্য অরবিন্দবাবুর হাতে উত্তম কুমারের নবজন্ম অগ্নিশ্বর ছবিতে। মাইথিলিয়ার ছবিতে উত্তম কুমারের সফল ব্যবহার বাংলা ছবির দর্শক মাত্রই মনে রাখবেন। এই প্রসঙ্গে ছোট্ট একটি গল্প। গল্পটি অরবিন্দ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের মুখ থেকে শোনা। ৭৫ সালের ১৩ই জুন অগ্নিশ্বর রিলিজ করার দিন ২-৩ পরে অরবিন্দবাবু বাজারে গেছেন চাল কিনতে। চাল কিনে বাজার করে রিক্সায় চেপে বাড়ি ফিরছেন। বাড়ি এসে রিক্সাওয়ালাকে পয়সা দিতে যাচ্ছেন। রিক্সাওয়ালা কিছুতেই পয়সা নেবে না। হাত জোর করে বলে, বাবু, কাল বউকে নিয়ে আপনার অগ্নিশ্বর সিনেমাটা দেখেছি। যে মানুষটা এমন বই বানাতে পারে তার হাত থেকে রিক্সা ভাড়া নেব? অরবিন্দ বাবুর মতে এটাই ওনার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। যদিও যে বিখ্যাত নেফ্রোলজিস্ট ওনার চিকিৎসা করতেন তিনিও কোনো ভিজিট নিতেন না ওই একই কারণে। ভাবা যায় ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল যে ছবি, এখনো তার অভিঘাত অসম্ভব ভালো। সেই জুটির আরেকটি ছবির নাম না করলেই অন্যায় হবে, সেটা হচ্ছে মৌচা। এই ছবিটি এত জনপ্রিয়তা এবং এত বাণিজ্যিক সাফল্য পেয়েছিল যে ছবির প্রডিউসার মিস্টার বি রানা খুশি হয়ে ছবি রিলিজের পরবর্তী ২০ বছরের লাভের টাকার ১০% অরবিন্দ বাবুর নামে লিখে দিয়েছে। রিল লাইফে বিখ্যাত এইসব অসম্ভব ভালো ভালো ছবির নির্মাতা অরবিন্দ বাবু কিন্তু রিয়েল লাইফে একেবারেই ছিলেন আত্মভোলা, অধিকাংশ সময় চিন্তাশীল ও অন্যমনস্ক থাকতেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক দপ্তরের এক আধিকারিক মুখে শোনা এই গল্পগুলো আমাকে বলতেই হচ্ছে। তিনি বলেছিলেন, অরবিন্দ বাবু ফ্লোরে ঢুকছেন, ক্যামেরাম্যান এসে জিজ্ঞেস করলো, স্যার, ক্যামেরাটা কোথায় বসাবো? অরবিন্দ বাবু বললেন, খুব ক্যাজুয়ালি একটা উত্তর দিলেন, বলে, একটা পরিষ্কার জায়গা দেখে রেখে দাও। পর মুহূর্তে ক্যামেরাম্যানকে ডাক, কি ব্যাপার, এখনো ক্যামেরা বসাওনি কেন? তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আসো। আত্মবেলা এই মানুষটির আরেকটি মুদ্রাদোষ ছিল, কেউ কিছু বললে প্রত্যুত্তরে বলতেন, খুব ভালো, খুব ভালো। এটা ফিল্ম ইন্ডাস্ট্রি সকলের জানে। এর জন্য মাঝে মাঝে বেশ বিড়ম্বনাতেও পড়তে হয়েছে এই অরবিন্দ মুখোপাধ্যায়। যেমন চিন্ময় বাবুর কাছে শুনেছি, কোন একটি সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ সুখেন দাসকে দেখে অরবিন্দ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করলেন, কি সুখেন, কেমন আছো? সুখেন উত্তর দিলেন, ভালো নয় দাদা, বাবা হঠাৎই মারা গেলেন। অরবিন্দ বাবু স্পন্টিনিয়াসলি বললেন, বাহ, খুব ভালো, খুব ভালো। সুখেন বাবু তো হতচকিত, আবার রিপিট করেন, বাবা মারা গেলেন। তখন অরবিন্দ বাবুর সঙ্গীত ফিরেছে, বলে, ও তাই নাকি, দেখো দেখি কি বিপদ। পরিচালনার বাইরে অরবিন্দ বাবু দক্ষ শিক্ষক ছিলেন। অভিনেতা চিন্ময় রায়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন তিনি, ধন্যে মেয়ে ছবির একটি বিশেষ দৃশ্যে উত্তম কুমার, রবি ঘোষের মতো দুই শক্তিশালী অভিনেতার প্রথম স্ক্রিন শেয়ার করছেন। শট নেওয়া হচ্ছে, হঠাৎ হঠাৎ চিন্ময় বাবুকে পাশে রেখে বলেছিলেন, বলেন, দেখো চিন্ময়, তুমি ডায়লগ বলার সময় মাথাটা একটু ছাকাও। চিন্ময় বাবু ঘাবড়ে গিয়ে বলেন, কেন? অরবিন্দ বাবু বললেন, সব ঠিকই আছে, কিন্তু উত্তম বাবু রবি বাবুর পাশে তোমাকে তো কেউ খেয়ালই করবে না। মাথা ঝাঁকিয়ে একটা মুদ্রাদোষ তৈরি করো, দেখবে দর্শক তোমার দিকেও তাকাবে। চিন্ময়ের কথায় সেই প্রথম উনি জেনেছিলেন বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হলে কিভাবে নিজের দিকে দর্শকের মনোযোগ টেনে নিতে হয়। এই শিক্ষা পরবর্তীকালে চিন্ময় রায়ের কাজে লেগেছিল। আবার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মুখে শোনা, ১৯৮৫ সালে হুলুস্থুলের কাজ করার সময় ডাবিং এর যে মেথড অরবিন্দ বাবু ওনাকে শিখিয়েছিলেন, সম্প্রতি ছেলেকে ডাবিং শেখাতে গিয়ে খরাজ বাবু একই মেথড ব্যবহার করেছেন। লিখন পদ্ধতি কতটা জটিলতা মুক্ত হলে এমনটা হতে পারে। আজকে বাংলা ছবির এই হতশ্রী চেহারা দেখে মনে হয় অরবিন্দ বাবুরা বোধহয় ছিলেন দেবতার আশীর্বাদ। অন্তত তার ৬০-৭০ দশকের ছবি বাংলা মধ্যবিত্ত এক ধরনের আত্মপরিচয় নথিভুক্ত আছে। যে মধ্যবিত্ত দারিদ্র দুঃখকে জানে, কিন্তু জীবনের দীনতা তাকে স্পর্শ করে না। যে জীবনকে গান ও হাসির মধ্যেও খুঁজে পাওয়া যায়, অরবিন্দ মুখোপাধ্যায় তাদের জন্যই বানিয়ে গিয়েছেন একের পর এক ছবি। যে বাঙালি একদা জাতীয়তাবাদের মধ্যে
নিজের ভবিষ্যৎ এঁকেছিলেন, যা হাসি কান্না বিরহ পদ্মপাত্রে জলের মতোই ঝলমল হয়ে উঠত, যার নিরাপত্তা চুরি হয়ে গেল দেশ বিভাগ ও হৃত স্বপ্নের স্বাধীনতায়। অরবিন্দ বাবু সেই শ্রেণীর দিকে তাকিয়ে থাকেন অপলক দৃষ্টিতে, যেন মন্ত্রমুগ্ধ। তিনি যেন সেই কঠিন সময়ে এক হাস্যোজ্জ্বল সরণি, যেখানে শুধু মজা, হাসি ও গান। গ্রীষ্মকালে এক ঝলক ঠান্ডা টাটকা বাতাস, যার কোনো বিকল্প নেই, যা আমাদের শুধুই ভালো লাগায় ও স্মৃতি মেদুরতায় আক্রান্ত করে। তার ছবি আসলে, আমার মনে হয়, সুখের মধ্যে দুঃখানুভূতি ও দুঃখের মধ্যে সুখের অনুরণন তৈরি করে। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে